হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের যে নার্সিংয়ের ফ্রি ক্লাসগুলো অনুষ্ঠিত হচ্ছিল সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা তোমাদের গণিত পার্টটা নিয়ে আলোচনা করব। তো আমরা হচ্ছে 2023-24 সেশনের বিএসসি ইন নার্সিং এবং হচ্ছে ডিপ্লোমা ইন অ্যান্ড মিডওয়াইফারির যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সলভ করব। তো তোমরা একটু দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও এবং তোমাদের যে বন্ধুবান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন করে জানাই দাও যে আজকের ক্লাসটা শুরু হয়ে গেছে। ওকে, তো তোমরা একটু আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাও যে আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড কি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাও। ওকে, ওকে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমরা একটু তোমাদের যে বন্ধুবান্ধব আছে, পাড়ার প্রতিবেশী যারা আছে সবাইকে একটু কাইন্ডলি মেনশন করে দাও। আমরা কিন্তু খুব বেশি দেরি করব না, আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, হ্যাঁ আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কে কোথা থেকে জয়েন করতেছো একটু কাইন্ডলি জানাও তো। তোমরা কে কোন জায়গা থেকে জয়েন করতেছো একটু কাইন্ডলি জানাও। ক্লিয়ার, আচ্ছা, তার মানে কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, মুন্নি তালুকদার পঞ্চগড় থেকে। ওকে, তোমরা একটু সবাই ক্লাসটা শেয়ার করে দাও। হ্যাঁ, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। তোমাদের যে নিজের প্রোফাইল আছে বা তোমাদের যে বিভিন্ন গ্রুপ আছে সেখানে একটু ক্লাসটা শেয়ার করে দাও। আমরাও ক্লাসটা শেয়ার করে দিই। আমরা আর 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, সবাই একটু ক্লাসটা শুরু করে দাও, শেয়ার করে দাও এবং হচ্ছে তোমাদের সবাই যারা আছে বন্ধুবান্ধব ওদেরকে একটু মেনশন করে দাও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সুনামগঞ্জ থেকে বলতেছে হচ্ছে আমাদের কামরুন নাহার, তারপরে রাদিয়া সুলতানা হচ্ছে ময়মনসিং থেকে। যাক, আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমাদের ক্লাসে জয়েন হয়েছে তোমরা, তাই না? আচ্ছা, সিলেট থেকে বলছে ইমা। ওকে, তারপর হচ্ছে আশরাফও আমাদের সিলেট থেকে। ওকে, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। হ্যাঁ, আচ্ছা, তোমরা তোমাদের মধ্যে অনেকে হয়তো আমাকে চিনো, অনেকে চিনো না। আমি একটু নিজের পরিচয়টা দিই আগে। ঠিক আছে, আমি হচ্ছে তোমাদের সাকলাইন ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটির গণিত বিভাগ থেকে অর্থাৎ ম্যাথ ডিপার্টমেন্ট থেকে আমি পড়াশোনা শেষ করছি। এখন আর কি মাস্টার্স করতেছি আর কি। ঠিক আছে, গ্রাজুয়েশন কমপ্লিট করছি, এখন মাস্টার্স করতেছি। ওকে, তো তোমরা আহ, অনেকে হচ্ছে পরিচয় জানতে চাচ্ছিলা। সো আমি হচ্ছে তোমাদের সাকলাইন ভাই, ঢাকা ইউনিভার্সিটির গণিত ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা শেষ করছি। হ্যাঁ, আচ্ছা, এখন আসো আমরা কিছু জিনিস দেখি। কি জিনিস দেখব? দেখো, তোমরা যারা হচ্ছে ইংলিশ ক্লাসের নোট জমা দিছিলা সেই ক্লাসের নোট যারা জমা দিছিলা তাদের মধ্যে আমরা বাছাই করে কিন্তু আমরা কি করছি বলো তো, আমরা হচ্ছে নোট উইনার বাছাই করছি আর কি। তো 3জনকে পুরস্কার দেওয়ার কথা ছিল, আমরা সেই জায়গায় আসলে 3জনকে না, আমরা হচ্ছে 4জনকে পুরস্কৃত করছি আর কি। দেখো, প্রথম হয়েছে জান্নাতুল নাইম জয়নাব। তো জান্নাতুল নাইম জয়নাব, তুমি হচ্ছে প্রথম হয়েছো, তোমাকে অনেক অনেক অভিনন্দন। ঠিক আছে, দেখো কত সুন্দর নোট করছে, তাই না? সো আমরা জয়নাবকে হচ্ছে আমরা প্রথম হিসেবে সিলেক্ট করছি। ওকে, আচ্ছা, তারপরে দেখো আমাদের দ্বিতীয় হয়েছে হচ্ছে তাসনিয়া। তাসনিয়া বেশ অ্যাটেন্টিভ স্টুডেন্ট, আমরা খেয়াল করছি ও প্রত্যেকটা ক্লাসে হচ্ছে খুব কেয়ারফুলি সে ক্লাসে অ্যাটেন্ড করে এবং হচ্ছে সে নোট টোটও সাবমিট করে এবং ক্লাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু সে নোট সাবমিট করে। তার মানে দেখো তাসনিয়া হচ্ছে আমাদের সেকেন্ড। তো তাসনিয়াকে অনেক অনেক অভিনন্দন। ওকে, তারপরে দেখি তো কল্পনা হচ্ছে আমাদের আজকের এই নোট শেয়ারিং চ্যালেঞ্জে কল্পনা হচ্ছে কি থার্ড হয়েছে। তো দেখো কল্পনা কিন্তু অসাধারণ নোট করছে, কত সুন্দর দেখো, একেবারে বিভিন্ন কালারের কালি ইউজ করছে। এই নোটগুলা কিন্তু তোমাদের হচ্ছে, মানে আমি সবসময় একটা কথা বলি যে নোট সবসময় করাটা বেটার, কারণ পরীক্ষার আগে কিন্তু তুমি একেবারে অনেক অনেক বই পড়তে পারবে না। এই নোটগুলা তোমার লাস্ট মোমেন্টে হাতিয়ার হিসাবে কাজ করবে। সো তোমরা সবাই নোট করবা। নোট করলে ওই জিনিসগুলো দেখবো পরীক্ষার আগে, জাস্ট নোট খাতাটা তুমি যদি চোখ বুলায় যাও তাহলে কিন্তু তোমার
মানে সব পড়াই কভার হয়ে যায়। ওকে, আচ্ছা। এবং চতুর্থ হচ্ছে সামিউল ইসলাম। তো দেখো সামিউল ইসলামও কিন্তু অনেক সুন্দর নোট করছে, বিভিন্ন কালারের পেন ইউজ করছে। সামিউল ইসলাম তোমাকে অনেক অনেক অভিনন্দন। ওকে, আচ্ছা। দেখো আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, নার্সিম ড্রিমার্স নামে হচ্ছে আমাদের ইউটিউব যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবা। আমাদের যেই ক্লাসগুলো হয়, ক্লাসগুলো কিন্তু ক্লাস শেষে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যায়, তাই না? তো তোমরা যারা ক্লাস করতে পারো না, তারা হচ্ছে পরে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে কিন্তু তোমরা ক্লাসটা করে ফেলতে পারবা। ওকে, সো তোমরা সবাই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা। আচ্ছা, তো চলো, এইটুকু ছিল হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন পর্ব। আমরা হচ্ছে এখন কি করব বলো তো, এখন হচ্ছে আমরা আসল পড়ায় ঢুকে যাব। তো তোমরা একটু আবারও তোমাদের বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, এগানা বেগানা যারা আছে সবাইকে মেনশন করে দাও, হ্যাঁ। আশা করি তোমাদের নার্সিংয়ের ম্যাথের যে ভয়টা সেটা অনেকাংশেই দূর করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তো ব্যাপার হচ্ছে দেখো, তোমরা নার্সিং পরীক্ষা দিবা, সেটা হচ্ছে তোমরা কিন্তু এখন সবাই মোটামুটি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে ফেলছো। তো ব্যাপার যেটা হয় যে ইন্টারমিডিয়েটে কিন্তু আমরা অনেক কমপ্লেক্স কমপ্লেক্স ম্যাথ করছি, তাই না? এই কি বলে, সরল রেখা, বৃত্ত, জটিল সংখ্যা, তারপর হচ্ছে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, সব ম্যাথ করার পরে স্বাভাবিকভাবে তোমাদের মনে হইতে পারে যে আচ্ছা কোশ্চেন কি ওই রিলেটেড কিছু হয়? ব্যাপারটা আসলে না। কোশ্চেন হয় হচ্ছে তোমরা 6, 7, 8 যে টাইপের ম্যাথগুলো করে আসছো না, ওইখান থেকে আসলে মেনলি কোশ্চেন হয়। তো মেন কোশ্চেনগুলো হয় হচ্ছে পাটিগণিত নির্ভর, জ্যামিতি থেকে 2-1টা কোশ্চেন থাকে, এবং হচ্ছে বীজগণিত থেকে হাতে গোনা কয়েকটা ম্যাথ থাকে। তো আজকের ক্লাসের পরে আমরা কিন্তু নার্সিংয়ের ম্যাথ নিয়ে একেবারে একটা বিস্তর পরিসরে একটা আইডিয়া পেয়ে যাব। একটা জিনিস মনে রাখবা যে একটা ম্যাথ কিন্তু অনেক উপায়ে করা যায়, তাই না? একটা ম্যাথগুলো তুমি চাইলে, মানে নিয়ম ঠিক থাকলে, লজিক ঠিক থাকলে একটা ম্যাথকে তুমি চাইলে অনেক উপায়ে করতে পারবা। তো আমি চেষ্টা করব একদম সহজতর উপায়ে ম্যাথগুলোকে দেখানোর জন্য। আমি একটা ম্যাথকে 2-3টা উপায় করে দিব, তোমাদের কাছে যেটা সবচেয়ে সহজ মনে হবে সেটা তোমরা করবা, এবং যেখানে যেখানে শর্টকাট দেখানোর দরকার, যেখানে যেখানে শর্টকাট আছে সেখানে তোমরা শর্টকাট অ্যাপ্লাই করবা। ওকে, তো আমরা চলো শুরু করি। দেখো আমাদের প্রথম ম্যাথটা কিন্তু একটা পাটিগণিত থেকে। দেখো কি বলছে ভাই, আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই। দেখো প্রথম ম্যাথটা কি বলছে যে 75 টাকায় একটি জিনিস কিনে 90 টাকায় বিক্রি করলে শতকরা কত টাকায় লাভ হবে? আচ্ছা, শতকরা মানে কি বলো তো ভাই? শতকরা মানে কি? শতকরা মানে হচ্ছে 100 টাকায় কত টাকা লাভ হবে, এটা আমাকে নির্ণয় করতে বলছে। তার মানে কি করতে বলছে? 100 টাকায় কত টাকা লাভ হবে এটা নির্ণয় করতে বলছে। তার মানে শতকরা মানে কি বলো তো ভাই? শতকরা মানেই হচ্ছে 100 টাকা। শতকরা মানে কি? 100 টাকায় কত টাকা লাভ হবে সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা দেখো তো, 75 টাকায় একটি জিনিস কিনে 90 টাকায় বিক্রি করলে শতকরা কত টাকায় লাভ লাভ হবে? একটা জিনিস সবসময় মাথায় রাখবে, সেটা হচ্ছে শতকরা শতকরা লাভ বা ক্ষতি, শতকরা লাভ বা ক্ষতি নির্ধারিত হবে হচ্ছে ক্রয় মূল্যের উপরে। নির্ধারিত হবে কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। ঠিক আছে, ক্রয় মূল্যের উপরে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এই জিনিসটা যদি মাথায় রাখতে পারো, দ্যাটস ইট। ওকে, ক্রয় মূল্যের উপরে। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা। এখন দেখো তো আমাকে কি বলছে, 75 টাকায় একটি জিনিস কিনছি, বিক্রি করছি হচ্ছে 90 টাকায়। তাহলে আমার লাভ হচ্ছে কত? দেখো তো ভাই, লাভ হচ্ছে কত? দেখো তুমি কিনছো 75 টাকা দিয়ে, বিক্রি করছো কত টাকা? 90 টাকায়। তাহলে লাভ হইতেছে কত বলো তো? 90 মাইনাস 75, তাহলে কত? 15 টাকা। তার মানে দেখো তো আমার 75 টাকায় লাভ হচ্ছে 15 টাকা, তাই না? 75 টাকা দিয়ে তো কিনছি আর বিক্রি করছি 90 টাকা, তার মানে 75 টাকায় লাভ হচ্ছে আমার কত? 15 টাকা। তাহলে আমার 100 টাকায় কত লাভ হয় সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো তো, সুতরাং আমরা বলতে পারি 75 টাকায় লাভ হয় কত? আমার 15 টাকা। লাভ হয় 15 টাকা। তাহলে আমরা কি ওই যে ঐকিক নিয়মের হিসাবে করে ফেলবো, 1 টাকায় লাভ হয় কত, এবং লাস্টে হচ্ছে 100 টাকায় কত টাকা লাভ হয়। তাহলে সুতরাং 1 টাকায় লাভ হয় কত? দেখো
75 টাকায় যদি 15 টাকা লাভ হয়, 1 টাকা কি তার থেকে অবশ্যই কম পরিমাণ লাভ হবে, তাই না? তাহলে দেখো তো 1 টাকায় কত পরিমাণ লাভ হবে? 15/75 টাকা। ওকে, তাহলে সুতরাং 100 টাকায় কত লাভ হয়? সুতরাং যেহেতু শতকরার কথা বলছে, তাহলে আমাদেরকে এখানে 100-র কনসেপ্টটা চলে আসবে। 100 টাকায় লাভ হয় ইকুয়াল কত? দেখো তো এটা কি গুণ হয়ে যাবে, তাহলে 15 গুণ 100 ডিভাইডেড বাই 75। ওকে, এত টাকা। তাহলে এখন দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হয় দেখো তো, 15 দিয়ে 75কে কাটাকাটি করলে কত? 5। আর এখানে আমরা যদি ক্যান্সেল আউট করি তাহলে কত হবে? এখানে 20। তাহলে আমাদের শতকরা কত টাকা লাভ হয়? 20 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম কত টাকা? 20 টাকা। তার মানে আমাদের শতকরা লাভ হচ্ছে কত? 20 টাকা। তাহলে ডি নাম্বারটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো দেখো তো ভাইয়া, ফ্যাক্ট ইজ যে আমরা এখানে বিস্তারিত করলাম, ঠিক আছে, বেসিক সহ বিস্তারিত করলাম। তো পরীক্ষা হলে কিন্তু তুমি এত বিস্তারিত করার সময় নাও পাইতে পারো, তাই না? কারণ 1 ঘন্টায় তোমাকে 100 টাইম সিকিউ দাঁড়াইতে হবে। তো আমরা চলো একটা জিনিস দেখি, আমরা একটা শর্টকাট দেখবো। হ্যাঁ, শর্টকাট দেখি, চলো। সমস্যা নেই রে। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে এখন দেখো তো আমরা একটা শর্টকাট দেখবো। কি দেখবো ভাই? শতকরা লাভ, শতকরা লাভ এটার ফর্মুলাটা দেখব। শতকরা লাভ, তাহলে দেখো তো শতকরা লাভ, শতকরা লাভ যেই কথা, লাভের হার একই কথা, ঠিক আছে? লাভের হার, লাভের হার, শতকরা লাভ যেই কথা, লাভের হারও একই কথা। দেখো শতকরা লাভ ইকুয়াল বা লাভের হার ইকুয়াল হবে হচ্ছে লাভ, লাভ ডিভাইডেড বাই হচ্ছে বিক্রয় মূল্য, সরি লাভ ডিভাইডেড বাই হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে? লাভ ডিভাইডেড বাই কি? ক্রয় মূল্য, ক্রয় মূল্য, লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য। আর যেহেতু দেখো তো ভাই এখানে শতকরা লাভ বা লাভের হার, যখনই তোমাকে শতকরা লাভ চাইবে বা লাভের হার বের করতে বলবে, তার সাথে একটা কত গুণ হয়ে যাবে? 100 গুণ হয়ে যাবে, ঠিক আছে? 100 গুণ হয়ে যাবে, তাহলে 100%। তার মানে দেখো শতকরা লাভ বা লাভের হার কত হবে? লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে শতকরা ক্ষতি যদি বলে, তাহলে শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি বা হচ্ছে ক্ষতির হার, ক্ষতির হার, ক্ষতির হার ইকুয়াল কত হবে বলো তো ভাই? ক্ষতির হার কত হবে বলো তো? ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য ইন্টু হচ্ছে 100%। তাহলে দেখো তো মাত্রই আমরা যেই ম্যাথটা করলাম, মাত্রই যে ম্যাথটা করলাম এটাকে আমরা একটু শর্টকাটে করি। দেখো মাত্রই আমরা যে ম্যাথটা করলাম এই ম্যাথটাকে আমরা একটু কি শর্টকাটে ট্রাই করতে পারি না? চলো করি, আমরা এই ম্যাথটাকে শর্টকাটে ট্রাই করি। তাহলে দেখো তো আমাদের শতকরা লাভ কত হবে ভাই? তাহলে আমাদের শতকরা লাভ কত হবে? দেখো শর্টকাট, এটা আমরা শর্টকাট ইউজ করে করব। তাহলে দেখো তো, তাহলে শতকরা লাভ কত হবে আমাদের? লাভ, তাহলে লাভ কত হয়েছিল? লাভ হয়েছিল 15 টাকা। লাভ ডিভাইডেড বাই কত বলো তো ভাই? লাভ ডিভাইডেড বাই হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 75 টাকা ইন্টু হচ্ছে 100%। তাহলে কত হচ্ছে দেখো তো ভাই? এখানে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের 20% হচ্ছে, তার মানে শতকরা হচ্ছে 20%। ওকে, বলো তো এই ম্যাথটা কি সবাই ক্লিয়ার কিনা? এই ম্যাথটা কি সবাই কি ক্লিয়ার? দেখো আমি একটা ম্যাথ করাচ্ছি মানে আমার কিন্তু এক টাইপের ম্যাথ কভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি এমনভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব যেন এই টাইপের আর কোনো ম্যাথ তোমার কোনোদিন কোনো প্রবলেম না হয়। ওকে, বলো তো এই টাইপটা কি সবার কাছে ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা এখন আমি একটা ম্যাথ বলবো, এখন আমি একটা ম্যাথ বলবো, এই ম্যাথটা এখন তোমরা করবা। হ্যাঁ, দেখো আমি একটা ম্যাথ বলতেছি, এই ম্যাথটা তোমরা এখন করবা। দেখো একটি বলের দাম, একটি বলের দাম, আচ্ছা একটি বলের দাম না বলে আমরা ক্রয় মূল্য বলি। হ্যাঁ, একটি বলের ক্রয় মূল্য 60 টাকা এবং বিক্রয় মূল্য
বিক্রয় মূল্য 50 টাকা হলে 50 টাকা হলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে? শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে? লাভ বা ক্ষতি হবে। ওকে, তাহলে দেখো তো আমরা এই ম্যাথটা একটু করি, চলো। দেখো এখানে কিন্তু আমাকে ডিরেক্ট কোশ্চেনে বলে দেয় নাই যে কত পার্সেন্ট লাভ হবে বা কত পার্সেন্ট ক্ষতি হবে, এটা কিন্তু বলে নাই। আমাকে বলছে শতকরা কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে। তার মানে তোমাকে আগে বুঝতে হবে এখানে কি লাভ হবে না ক্ষতি হবে। দেখো এখানে আমাদের ক্রয় মূল্য কত টাকা ভাইয়া? এখানে আমাদের ক্রয় মূল্য কত টাকা? এখানে একটু দেখো তো ক্রয় মূল্য কত টাকা। এই জায়গায় আমাদের ক্রয় মূল্য হচ্ছে 60 টাকা, তাই না? ক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। তার মানে তুমি কিনছো 60 টাকা দিয়ে আর বিক্রি করছো হচ্ছে 50 টাকা। তার মানে দেখো তুমি যেই টাকা দিয়ে কিনছো তার থেকে কম টাকায় বিক্রি করছো, তাহলে এইখানে কি আমার লস হয়েছে না ভাইয়া? এখানে কি আমার ক্ষতি হয়েছে না? তাহলে দেখো তো ক্ষতি হয় কয় টাকা। তাহলে সুতরাং দেখো আমরা সলিউশন করি এটার, হ্যাঁ সলিউশন। তাহলে ক্ষতি হবে কয় টাকা? ক্ষতি ক্ষতি ইকুয়াল কত বলো তো ভাই? ক্ষতি ইকুয়াল হচ্ছে, দেখো 60 টাকায় তুমি ক্রয় করছো আর বিক্রয় করছো 50 টাকা, তাহলে ক্ষতি কত? 60 মাইনাস 50 ইকুয়াল 10 টাকা। 10 টাকা তোমার ক্ষতি হয়েছে। তাহলে সুতরাং শতকরা ক্ষতির হার বা শতকরা ক্ষতি, তাহলে আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করবো। শতকরা ক্ষতি কত হবে বলো তো ভাই? শতকরা ক্ষতি কত হবে? যে ক্ষতি ডিভাইডেড বাই কি? ক্রয় মূল্য। ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু কত? 100%। 100%। তাহলে দেখো ক্ষতি হয়েছে কত টাকা আমার? 10 টাকা। ক্রয় মূল্য কত আমার ভাই? ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা ইন্টু 100%। সরি, ক্রয় মূল্য আমার 60 টাকা, তাই না? ক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। ক্রয় মূল্য 60 টাকা। তাহলে দেখো আমরা যদি কাটাকাটি করে এখানে কত হয় ভাই? এখানে আমরা ক্যান্সেল আউট করলে কত হবে? এখানে হচ্ছে 6, আর আমরা যদি এখানে ক্যান্সেল করি কত হবে? 16.66। তাহলে সুতরাং আমাদের শতকরা ক্ষতি হবে কত পার্সেন্ট? 16.66%। সুতরাং 16.66%। ওকে, এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো বলো তো সবাই ক্লিয়ার কিনা? এই টাইপের ম্যাথ যদি আসে আর কোনোদিন কি আটকাবে? এই টাইপের ম্যাথ যদি আসে আর কোনোদিন কি আটকাবে বলো? কখনই কি আর আটকাবে এই টাইপের ম্যাথ? ওকে, চলো আমরা পরের ম্যাথটা দেখি। দেখো এগুলা খুবই সিম্পল ম্যাথ, খুবই সহজ ম্যাথ। তারপর আমরা একটু দেখি। দেখো কি বলছে, ভাইয়ের বয়স 4 বছর 6 মাস। তাহলে ভাইয়ের বয়স কত? ভাইয়ের বয়স হচ্ছে 4 বছর 6 মাস। দেখো 4 বছর 6 মাস, এবং বোনের বয়স হচ্ছে শুধুমাত্র 6 মাস। তাহলে আমাকে বলছে, কি বলছে, যে ভাই ও বোনের বয়সের অনুপাত কত। দেখো আমাদের এখানে কাজ হচ্ছে ভাই, এই যে যে দুইটা একক দেওয়া আছে, একটা হচ্ছে বছর আর একটা হচ্ছে মাস, আমরা সবগুলাকে একটা সবচেয়ে ছোট যে একক সেইখানে নিয়ে আসবো। ছোট একক কি বলতো? মাস। তাহলে আমরা কি করব? ছোট এককে প্রকাশ করব আগে। দুইটাকে ছোট এককে প্রকাশ, ছোট এককে প্রকাশ, ছোট এককে প্রকাশ করব। তাহলে দেখো তো ভাইয়ের বয়স কত এখানে? ভাইয়ের বয়স, ভাইয়ের বয়স আচ্ছা 4 বছর 6 মাস। তাহলে 4 বছর মানে কত মাস বলো তো? 4 ইন্টু 12 মাস যোগ 6 তো আমার আছে এখানে, তাই না? তাহলে এখানে দেখো তো 4 12 48 আর 6 কত? 54। আর বোনের বয়স শুধু 6 মাস। তাহলে বোনের বয়স কত? 6 মাস। বোনের বয়স, বোনের বয়স ইকুয়াল 6 মাস। ওকে, তাহলে দেখো এখন অনুপাত বের করতে বলছে। অনুপাত, তাহলে ভাইয়ের বয়স অনুপাত বোনের বয়স। তাহলে অনুপাত মানে কি? ভাগ। তাহলে আমরা আগে ভাগটা প্রকাশ করি। দেখো তো ভাইয়ের বয়স, ভাইয়ের বয়স ডিভাইডেড বাই বোনের বয়স, বোনের
বয়স। তাহলে দেখো ভাইয়ের বয়স কত, 54 মাস। আচ্ছা এখানে মাস হবে, হ্যাঁ মাস। তাহলে 54 ডিভাইডেড বাই বোনের বয়স কত, 6। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে কত হবে, 6 নং 54, অর্থাৎ উপর হচ্ছে 9, নিচে হচ্ছে কত 1। তাহলে 9/1 মানেই কত, 9:1, 9:1। তাহলে ভাইয়ের বয়স এবং বোনের বয়সের অনুপাত হচ্ছে 9:1। সি নাম্বারটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। ওকে, সি নাম্বারটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। এখন একটা জিনিস খেয়াল রাখবা তোমরা, কি খেয়াল রাখবা ভাইয়া, এইখানে আসলে কি বলে, এখানে কোন অনুপাতটা বের করতে বলে, ভাই এবং বোনের বয়সের অনুপাত নাকি বোন এবং ভাইয়ের বয়সের অনুপাত, এই জিনিসটা খেয়াল রাখবা, ঠিক আছে। তাহলে যদি বলতো বোন এবং ভাইয়ের বয়সের অনুপাত কত, তাহলে আমাদের হয়তো 1:9 হয়ে যাইতো, ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবা। দেখো সুন্দর একটা ম্যাথ, দেখো বলছে একটি শার্টের মূল্য 500 টাকা, তার মানে একটা শার্টের মূল্য কত ভাইয়া, 500 টাকা। ভালো কথা, 500 টাকা। আচ্ছা, তারপর বলছে 30% মূল্য ছাড়ে, তার মানে কি 30% মূল্য ছাড় মানে কি এই 30%টা আসলে কমে যাবে, তাই না, 30%টা কমে যাবে। তাহলে 30% মূল্য ছাড়ে শার্টের মূল্য কত। তাহলে দেখো তো এই 30%টা কার উপরে ভাইয়া, 30%টা এই 500 টাকার উপরে না, এই 30%টা ছাড় আসবে কি 500 টাকার উপরে। তাহলে 500 এর যে 30% সেটা কি মাইনাস হয়ে যাবে 500 টাকা থেকে, কারণ যেহেতু বলছে 30% মূল্য ছাড়ে। তাহলে দেখো তো 500 এর 30%, 500 এর 30%, 500 এর 30% ইকুয়াল কত হবে বলো তো ভাই, 500 এর মানে কি, এর মানে হচ্ছে গুণ 30% মানে কত, 30/100, তাই না, 30% মানে 30/100। তাহলে দেখো তো এখানে যদি আমরা ক্যান্সেল আউট করি বা কাটাকাটি করি তাহলে কত থাকবে আমাদের, দেখো তো এখানে 100 দিয়ে 500 কাটাকাটি 5, তাহলে 5×30 কত, 150 টাকা। তাহলে ছাড় হচ্ছে কত, ছাড় হচ্ছে 150 টাকা। তাহলে আমরা কি দেখতেছি, 500 30% মানে 150 টাকা। তাহলে আমরা ছাড় পাচ্ছি 150 টাকা, তাহলে আমাদের 30% ছাড়ে মূল্য হবে কত, 30% ছাড়ে মূল্য হবে, ইকুয়াল কত বলতো, 500 থেকে এই 150টা বিয়োগ হবে, 500 থেকে 150টা বিয়োগ হবে। তাহলে দেখো তো এখানে কত, 350 টাকা, 350 টাকা। ওকে, এটা খুবই সহজ একটা ম্যাথ। এখন ব্যাপার হচ্ছে এই টাইপের কিছু পেঁচানো ম্যাথ আসে, ঠিক আছে, এই টাইপের কিছু পেঁচানো ম্যাথ আসে। ওই পেঁচানো ম্যাথগুলোতে আমরা কিভাবে আসলে অ্যাপ্রোচ করবো, আমাদের অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত, এটা একটু খেয়াল করো সবাই। দেখো এটা হচ্ছে আমরা কি বলে এটাকে, নিয়ম 1, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম 1, নিয়ম 1। ওকে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর নিয়ম। দেখো 2 নম্বর নিয়ম, নিয়ম 2, নিয়ম 2। আচ্ছা, একটা শার্টের মূল্য 500 টাকা, এটা মানে কি বলো তো ভাই, একটা শার্টের মূল্য 500 টাকা, এটা মানে কি আমরা বলতে পারি না যে 100%-এর মূল্য 500 টাকা, মানে একটা শার্টের মূল্য 500 টাকা মানে কি 100%-এর মূল্য 500 টাকা, তাই না। এখন দেখো এই 100%-এর মধ্যে তুমি 30% ছাড় দিয়ে দিচ্ছ, 100%-এর মধ্যে 30% কি করছো, ছাড় দিছো, 30% তুমি ছাড়, ওই জিনিসটার মূল্য হইলো কত, 100% থেকে 30% কমে যাচ্ছে, তাহলে ওই জিনিসটার ছাড়ে মূল্য কত বলো তো, 70% হয়ে যাচ্ছে না। তাহলে আমরা বলতে পারি ছাড়ে মূল্য হচ্ছে কত, 100 মাইনাস 30% ইকুয়াল কত, 70%, তাই না, 70%। ওকে, তার মানে দেখো তো এখান থেকে জাস্ট আমরা ঐকিক নিয়মে করে ফেললেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে 100%, তার মানে আমার 70%-এর দাম লাগবে, তাই না। তাহলে 100% ইকুয়াল কত বলো তো ভাই, 100% ইকুয়াল হচ্ছে 500 টাকা, তাই না। তাহলে 500 টাকা, তাহলে 1% ইকুয়াল কত হবে, 1% ইকুয়াল কত হবে বলো তো, 1% ইকুয়াল 500/100, 500/100। তাহলে সুতরাং 70% কত হবে, 70% কত হবে বলো তো ভাই, 70% মানে কত হবে বলো তো, এখানে 70 গুণ হয়ে যাবে, তাহলে 500/100 ইন্টু 70। তাহলে দেখো তো এখানে যদি আমরা কাটাকাটি করি, এখানে হচ্ছে 5, 5 7 35, 350 টাকা, 350 টাকা। ওকে, এইটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে এটা আমরা যেহেতু পারছি, তাহলে চলো আমরা একটা তোমাদের টাস্ক দেই, এটা সবাই একটু বলো এটার আনসার কত হবে। আচ্ছা আমরা অপর পৃষ্ঠায় যাই, হ্যাঁ এটা আমরা অপর পৃষ্ঠায় যাই, চলো। একটি
এটা সবাই একটু কমেন্টে অ্যান্সার করবা, হ্যাঁ, আমি সবার কমেন্টটা দেখতে চাই। একটি গরুর মূল্য, একটি গরুর মূল্য, আচ্ছা, একটি গরুর মূল্য হচ্ছে 5,000 টাকা হলে, আচ্ছা 5,000 না দিই, এখানে 2,000 দিই, 2,000 টাকা হলে, 2,000 টাকা হলে 20% বৃদ্ধিতে, 20% দাম বৃদ্ধিতে, দাম বৃদ্ধিতে গরুটির মূল্য কত? এটা সবাই একটু আনসার করো তো, গরুটির মূল্য কত? গরুটির মূল্য কত? এটা সবাই একটু অ্যান্সার করো। তাহলে একটি গরুর মূল্য হচ্ছে 2,000 টাকা, তাহলে 20% দাম বৃদ্ধিতে গরুটির মূল্য কত? এটা একটু সবাই অ্যান্সার করো, দেখি তোমরা কেমন বুঝছো। সবাই একটু বলো এটার অ্যান্সার কত হবে, সবাই একটু জানাও কমেন্টে। সবাই একটু কমেন্ট করো তো এটার অ্যান্সার কত হবে। আচ্ছা, জোস, ইমরান হোসেন সবার আগে অ্যান্সার দিছে, তারপর হচ্ছে মুন অ্যান্সার দিছে। ওকে, আচ্ছা, আফসানা মিমি, ঈশিতা, নাফিজা অনেকে অ্যান্সার দিচ্ছে। তার মানে দেখো তো সবাই কিন্তু পারতেছো, তাই না? আচ্ছা দেখো, তাহলে এখানে মেন ফ্যাক্টটা কি ভাই? মেন ফ্যাক্টটা হচ্ছে দেখো একটি গরুর মূল্য হচ্ছে 2,000 টাকা, তার মানে কি 100%-এর মূল্য হচ্ছে কত? 2,000 টাকা। তাহলে 20% যেহেতু দাম বৃদ্ধি পাইছে, 20% যেহেতু দাম বৃদ্ধি পাইছে, তার মানে কি 20% দাম বৃদ্ধি পাইছে, তার মানে কি বলো তো ভাইয়া? সেটা আর 100% নাই, সেটা হয়ে গেছে কত? যেহেতু বৃদ্ধি পাইছে, তার মানে সেটা হয়ে গেছে কত? 120%। তাহলে আমরা কি লিখতে পারি? 100%-এর দাম হচ্ছে কত? 2,000 টাকা, 2,000 টাকা। তাহলে দেখো তো 1%-এর দাম কত? 1%-এর দাম হচ্ছে 2,000। আচ্ছা, বাংলা ইংলিশ মিশে যাচ্ছে না, দুঃখিত, দুঃখিত ভাই, এখানে 100 হবে, সরি। তাহলে 100% দাম যদি 2,000 টাকা হয়, তাহলে 1%-এর দাম কত হবে? 2,000 ডিভাইডেড বাই হচ্ছে কত এখানে? 100 টাকা। তাহলে সুতরাং 120% ইকুয়াল কত হবে? 120% হবে হচ্ছে 2,000 ডিভাইডেড বাই হচ্ছে 100 ইন্টু 120। তাহলে এখন তুমি যদি ক্যান্সেল আউট করো বা কাটাকাটি করে দাও, তাহলে কিন্তু খেল খতম। তাহলে এই দুইটা শূন্য ক্যান্সেল, এই দুইটা শূন্য ক্যান্সেল, তাহলে 20 গুণ 120, তাহলে কত হয় বলো তো? 24, তারপর হচ্ছে দুইটা শূন্য। ওকে, এত টাকা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, না বুঝলে তো অ্যান্সার করতে পারতো না। দেখো, খুবই সহজ ম্যাথ। কি বলছে? 20 টাকার 10টি নোট, 20টি 10 টাকার নোট, সরি 20টি 10 টাকার নোট। দেখো এখানে আমাদের কি বলছে? 20টি 10 টাকার নোট, তাহলে 20টি 10 টাকার নোট। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু আজানের ব্রেকটা পালন করি, হ্যাঁ? আজানটা শেষ হোক, 2 মিনিট, আজানটা শেষ হোক। তোমরা একটু কমেন্ট করো তো এ পর্যন্ত যা পড়াইছি সব কি ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এ পর্যন্ত যা পড়াইছি সব কি ক্লিয়ার কিনা?
ওকে, আজান শেষ হয়ে গেছে, চলো আমরা শুরু করি। হ্যাঁ, দেখো দেখো তো এখানে কি বলছে। এই জায়গায় বলছে যে 20টি 10 টাকার নোট এবং কতটি 100 টাকার নোট মিলে 1100 টাকা হবে। খুবই সিম্পল ম্যাথ। হ্যাঁ, খুবই সিম্পল ম্যাথ। তো চলো আমরা একটু দেখি। তাহলে 20টি 10 টাকার নোট মিলে কত টাকা হয়, এখানে দেখো তো 20টি 10 টাকার নোট মিলে কত টাকা হয়। 20 গুণ 10, তার মানে কত, এখানে 200 টাকা হয়ে যাচ্ছে, 200 টাকা। তাহলে আমার 20টি 10 টাকার নোট এবং কতটি 100 টাকার নোট মিলে 1100 টাকা হবে। তাহলে আর বাকি বাকি থাকলো কত বলো তো, এখানে 200 টাকা হয়ে গেছে, তাহলে বাকি থাকলো কত, বাকি থাকলো কত, 1100 মাইনাস 200, তাই না? 1100 মাইনাস 200, তাহলে হচ্ছে 900 টাকা, 900 টাকা। তাহলে 900 টাকা, তাহলে হচ্ছে 100 টাকার কয়টা নোট লাগবে, 900 টাকা বানাইতে 100 টাকার কয়টা নোট লাগবে, 9টা নোট লাগবে। এটা আমরা সবাই পারি, তাই না? এখানে এ হবে হচ্ছে আমাদের অ্যান্সার। চলো আমরা পরের ম্যাথটা দেখি। আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ এই জিনিসটা আমি একটু বেসিক আলোচনা করি। আচ্ছা, বেসিক না, আগে এই ম্যাথটা করি, তারপর হচ্ছে আমরা বেসিকটা আলোচনা করব, ঠিক আছে? দেখো তো ভাইয়া, এইখানে আমাদের বলছে এত এর উৎপাদকে বিশ্লেষণ। দেখো এটা কিন্তু বীজগণিতের পার্ট। তাহলে আমাদের দেয়া আছে কি, দেখো তো ভাইয়া, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, তাই না? তাহলে এইখানে আমাকে মিডিল টার্ম করতে হবে। তো মিডিল টার্মের প্রসিডিউরটা কি বলো তো ভাই? এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যাকে যোগ করে আমার -4x আসবে এবং ওই দুইটাকে সংখ্যাকে গুণ করে আমার কত আসবে, 3 আসবে। তার মানে এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা যোগ করে -4 হবে এবং গুণ করে কত হবে, 3 হবে, তাই না? এরকমই তো লাগবে। তাহলে দেখো তো আমরা এটাকে ভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। তাহলে দেখো -3 আর -1 গুণ করলে কত হয়, 3। তাহলে এই যে 3, আর -3 আর -1 যোগ করলে কত হয়, -4, এই যে -4। ওকে, আচ্ছা, তাহলে দেখো তো এখানে আমরা কি লিখতে পারি। দেখো প্রথম দুইটা থেকে আমাদের কি কমন যায়, x কমন যায়। তাহলে x কমন নিলে কি থাকতে পারে, x মাইনাস 3। আর পরের দুইটা থেকে দেখো তো কি -1 কমন যায়, -1 কমন নিলে আমাদের x মাইনাস 3। তাহলে দেখো তো এই দুইটা থেকে আমাদের কি কমন যায়, x মাইনাস 3 কমন যায়। তাহলে x মাইনাস 3, তাহলে এখানে থাকতেছে x মাইনাস 1। ওকে, তার মানে আমরা হচ্ছে এখানে কি পাইলাম, x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1। তাহলে কোথায় আছে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1, এই যে ডি নাম্বারটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। এখন কথা হচ্ছে তোমাকে এটা দিয়ে এভাবে বলতে পারতো, এটা দিয়ে এভাবে বলতে পারতো। কীভাবে বলা যায় দেখো তো, বলতে পারতো যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল 0 হলে এক্স ইকুয়াল কত, এক্স ইকুয়াল কত, এটা আমাকে জানতে চাইতে পারতো। তাহলে সেক্ষেত্রে কি করতাম, দেখো তো ভাই, এটা ইকুয়াল কত পাইছি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল কত পাইছি আমরা এখানে, আমরা পাইছি হচ্ছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1, তাই না? ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি, সুতরাং এক্স মাইনাস 3 ইকুয়াল 0, বা এটা সবাই জানো তাই না, বা আমি একটু মনে করাই দিচ্ছি, এক্স মাইনাস 1 ইকুয়াল 0। যারা সায়েন্সে তারা তো সবাই জানো, আর যারা নন সায়েন্স তারা অনেকে হয়তো বা এগুলো ভুলে যেতে পারো, তাই না? তাহলে দেখো এখানে আমরা কত পাই, এক্স ইকুয়াল 3, আর একটা কত পাচ্ছি এখানে, এক্স ইকুয়াল 1, এক্স ইকুয়াল 1। এখন ফ্যাক্ট যেটা, সেটা হইতেছে অনেকে মিডল টার্ম করতে যায় তালগোল পাকায় ফেলে, যে আসলে মিডল টার্ম তো আমি পারতেছি না, যে এমন দুইটা সংখ্যা বের করতে পারতেছি না যে দুইটা সংখ্যাকে গুণ করলে হচ্ছে আমাদের এই যে মাঝখানের সংখ্যাটা, সরি, যে দুইটা সংখ্যাকে যোগ করলে মাঝখানের সংখ্যাটা আসবে আর গুণ করলে শেষ সংখ্যাটা আসবে, এটা অনেকে বের করতে পারে না। তাদের জন্য একটা আমরা ফর্মুলা, ছোটকালের একটা ফর্মুলায় ফিরে যাই। দেখো যে যদি এমন থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, ঠিক আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 হলে এক্স এর মান, এক্স ইকুয়াল হবে হচ্ছে আমাদের
এক্স ইকুয়াল হবে কত বলো তো? এক্স ইকুয়াল অনেকে বলে ফেলতেছো তাই না, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে দেখো তো ভাই এইখানে আমরা কি করব, দেখো এই জায়গাটাতে আমরা একটা কাজ করব। কি কাজ করব ভাই? যে আমরা ওই আগের ম্যাথটা একটু সলভ করি এই প্রসিডিউরে। ঠিক আছে, কি ছিল আমাদের? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো তো আমাদের আদর্শ আকার কোনটা? এই জিনিসটাকে বলা হচ্ছে আদর্শ আকার। হ্যাঁ, এটাকে আমরা বলবো হচ্ছে আদর্শ আকার, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের আদর্শ আকার। তাহলে এইখানে এ কত? এ মানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের সহগ যেটা সেটা হচ্ছে এ, এক্স এর সহগ যেটা সেটা হচ্ছে বি, আর এই যে ধ্রুবক যে টার্ম সেটা হচ্ছে আমাদের সি। তাহলে এখন আমরা একটু দেখি যে আমরা যদি এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে কম্পেয়ার করি, এটার সাথে কম্পেয়ার করলে আমরা পি পাই। দেখো তো এখানে এক্স স্কোয়ারের সব কিছু নাই মানে কত আছে? 1 আছে। তাহলে এ হচ্ছে 1। আচ্ছা, আবার দেখো এক্স এর সহগ মানে কত? বি। এক্স এর সহগ কত আছে? -4। তাহলে বি ইকুয়াল হচ্ছে -4 এবং ধ্রুবক টার্ম কত বলো তো? সি। সি ইকুয়াল কত এখানে আমাদের? 3। ওকে, তাহলে সুতরাং সুতরাং এক্স ইকুয়াল কত হবে? -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হচ্ছে 2a, তাই না? 2a। এখন দেখো তো ভাই এখানে এক্স এর আমরা এবিসি এর মানগুলো বসাই দিব। জাস্ট এবিসি এর মানগুলো যদি বসাই দিই তাহলে দেখো তো বি এর মান কত? বি এর মান হচ্ছে -4। তাহলে -4 প্লাস মাইনাস রুট ওভার বি মানে কত? বি মানে হচ্ছে -4 তার উপরে স্কোয়ার, বি স্কোয়ার -4 ইন্টু এ মানে 1, সি মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই কত? 2 ইন্টু এ মানে হচ্ছে আমাদের 1। তাহলে দেখো তো ভাই এখানে আমরা কি পাই? এখানে মাইনাস মাইনাসে +4 প্লাস মাইনাস রুট ওভার এখানে -4 স্কোয়ার মানে কত? 16 মাইনাস 3 4 12 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো তো আমরা যদি মানগুলো বসাই দিই, তাহলে কি হবে? দেখো তো 4 প্লাস মাইনাস, দেখো তো এখানে 16 মাইনাস 12 মানে কত? 4। 4 কে রুট করলে কত হয়? 2 ডিভাইডেড বাই এখানে 2। তাহলে পজিটিভ মানটা একবার নেই, প্লাস সাইনটা একবার নিব, মাইনাস সাইনটা একবার নিব। তাহলে পজিটিভ মান নিয়ে পাই, তাহলে পজিটিভ মান নিলে কত হবে? দেখো তো ভাই এটা কি এক্স ছিল না? এটা তো এক্স এর মান। তাহলে সুতরাং এক্স ইকুয়াল পজিটিভ মান যদি নিই তাহলে কত হবে? দেখো তো 4 প্লাস 2 ডিভাইডেড বাই 2, তার মানে কত? 6 বাই 2 মানে কত? 3। আর হইতেছে নেগেটিভ মান যদি নেই তাহলে কত হবে? নেগেটিভ মান যদি নেই তাহলে কত হবে? দেখো তো ভাই এক্স ইকুয়াল 4 মাইনাস 2 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 1। তাহলে দেখো 3 আর 1 পেয়ে গেলাম। এইখানে আরও একটা জিনিস পরীক্ষা আসতে পারে, সেটা হইতেছে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এটার একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে নিশ্চায়ক। বি স্কোয়ার মাইনাস 4ac এটার নাম হচ্ছে কি ভাই? নিশ্চায়ক। নিশ্চায়ক, ঠিক আছে, নিশ্চায়ক বা হচ্ছে পৃথায়ক, ঠিক আছে, পৃথায়ক। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে নিশ্চায়ক বা পৃথায়ক, এটার একটা নাম আছে। তাহলে দেখো তো তোমাকে মনে করো একটা কোশ্চেন এভাবে দিয়ে দিল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল 0 এর এর নিশ্চায়কের মান কত? নিশ্চায়কের মান কত? নিশ্চায়কের মান কত? তাহলে দেখো তো এটা নিশ্চয়কের মান কত হয় ভাইয়া? নিশ্চয়ক মানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল যে 0 আদর্শ আকার ছিল সেটার সাথে কম্পেয়ার করে এ বি সি এর মান বের করতে হবে। এ মানে কি? এক্স স্কোয়ারের সহগ কিছু নাই মানে কত? 1 আছে। তাহলে এ ইকুয়াল হচ্ছে 1। আচ্ছা, বি মানে কত? এক্স এর সহগ কত বলতো ভাই? -5। সি মানে কত? ধ্রুবক টার্মটা কত? 4। তাহলে সুতরাং নিশ্চায়ক ইকুয়াল কত হবে বলতো ভাই? নিশ্চয়ক ইকুয়াল হবে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে দেখো তো বি মানে কত? -5 মাইনাস 4 ইন্টু এ মানে কত? 1
সি মানে কত বলো তো ভাই? সি মানে হচ্ছে 4। তাহলে দেখো তো এখানে কত পাচ্ছি আমরা? 25 মাইনাস 16 ইকুয়াল হচ্ছে 9। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে দেখো একটা ম্যাথ থেকে আমরা কত কিছু দেখলাম। এখানে জাস্ট হচ্ছে আমাদের কি চাইছিল? জাস্ট উৎপাদকের বিশ্লেষণটা চাইছিল। আমরা দেখলাম এটাকে যদি ইকুয়াল 0 দিয়ে আমাদের এক্স এর মানটা চাইতো তাহলে আমরা কিভাবে করতাম। আমরা দেখলাম আমাদের যদি হচ্ছে মিডল টার্মের কথা মনে না পড়ে তাহলে আমরা কিভাবে করব, এবং এখান থেকে আমরা কি দেখলাম? নিশ্চয়কের মানটা দেখলাম। ওকে, বলো তো এই টাইপটা পুরোপুরি ক্লিয়ার কিনা সবার কাছে? এই টাইপটা কি পুরোপুরি ক্লিয়ার কিনা? বুঝতে পারছি সবাই? ওকে, চলো আমরা পরের ম্যাথটা দেখি কি বলছে। মাই গড, কি হলো? আচ্ছা দেখো, এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং হচ্ছে এখানে আমরা কিন্তু প্রথমে হচ্ছে দেখবো হচ্ছে কিভাবে আমরা মেইন নিয়মে করতে পারি, পরে দেখবো একটা শর্টকাট। ঠিক আছে, পরে একটা শর্টকাট দেখবো। দেখো আমাদের কি বলছে? একটি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। তাহলে দেখো প্রকৃত ভগ্নাংশ মানে কি বলো তো ভাই? প্রথমে আমরা একটু দেখি প্রকৃত কি, অপ্রকৃত কি এবং মিশ্র ভগ্নাংশ কি। প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ কি বলতো ভাই? প্রকৃত ভগ্নাংশ কি? উপরেরটাকে আমরা কি বলি বলতো? উপরেরটাকে বলি হচ্ছে লব, আর নিচেরটাকে বলি হর। তাহলে প্রকৃত ভগ্নাংশে আমাদের লব ছোট থাকে, হর বড় থাকে। তাহলে হর গ্রেটার দেন লব, তাহলে হর গ্রেটার দেন লব, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আমরা একটা এক্সাম্পল দিতে পারি, কত? 3/5। দেখো আমাদের হর কত? 5, লব হচ্ছে 3। আচ্ছা, তারপরে আসো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশটা কি বলো তো ভাই? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে হর থাকে ছোট, লব থাকে বড়। তাহলে আমরা বলতে পারি কি? হর লেস দেন লব। তাহলে একটা উদাহরণ কি দিতে পারি আমরা বলতো? 5/3। দেখো এখানে আমাদের লব বড়, হর হচ্ছে ছোট। মিশ্র ভগ্নাংশ আপাতত যাচ্ছি না, এটা আমরা পরে দেখবো। হ্যাঁ, দেখো আমাদের কি বলছে? একটি প্রকৃত ভগ্নাংশের হর, তাহলে যেহেতু প্রকৃত ভগ্নাংশ বলছে তাহলে কি হবে বলতো ভাই? আমাদের হর কি? হর হচ্ছে বড়, লব হচ্ছে ছোট। তাহলে আমরা ধরি ভগ্নাংশটি হচ্ছে, ধরি প্রকৃত ভগ্নাংশটি হচ্ছে কি? ভগ্নাংশ হচ্ছে x/y ধরে নেই। ভগ্নাংশ হচ্ছে x/y, x/y। তাহলে ভগ্নাংশকে যে আমি যেহেতু x/y ধরছি এবং এটা যেহেতু একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে অবশ্যই কি আমাদের y লেস দেন y, সরি x লেস দেন y হবে না? x কি ছোট হবে, y বড় হবে, তাই না? আচ্ছা, এখন দেখো কি বলছে এখানে আমাদের কি বলছে একটু দেখো, যে হর লব অপেক্ষা 4 বেশি। তার মানে লবের মান যা, হরের মান তার থেকে 4 বেশি। তাহলে দেখো তো এখানে আমাদের লব কত? y। তাহলে y ইকুয়াল আমরা কি বলতে পারি বলো তো? y মানে কি? হর। হর হচ্ছে লব থেকে 4 বেশি, তাহলে লব হচ্ছে x, তার সাথে আরো 4 যোগ হবে, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো তো ভাই? এখান থেকে আমরা বলতে পারি না y মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 4। এটাকে হচ্ছে আমি 1 নং ইকুয়েশন দিলাম। আচ্ছা দেখো, তারপরে বলছে ভগ্নাংশটিকে বর্গ করলে। আচ্ছা, ভগ্নাংশটিকে যদি আমি বর্গ করি, বর্গ করলে কত হয়ে যাবে? x² বাই y² হয়ে যাবে না? x²বাই y²। আচ্ছা, বর্গ করলে যে ভগ্নাংশটি পাওয়া যায়, তাহলে ভগ্নাংশটি কি পাইছি আমরা? x²বাই y², তাই না? আচ্ছা, যে ভগ্নাংশটি পাওয়া যায় তার হর, তাহলে তার হর কত? y²। তার হর হচ্ছে y²। লব অপেক্ষা 40 বেশি, তার মানে হরের মান হবে লব থেকে 40 বেশি। তাহলে হর হচ্ছে y², তাহলে লব থেকে 40 বেশি মানে কত? x² প্লাস 40, তাই না? আচ্ছা, আমরা যেহেতু ইংলিশে লিখতেছি ইংলিশেই লিখি। হ্যাঁ, এখানে যেহেতু ইংলিশে লিখতেছি ইংলিশে লিখি, নাহলে পরে আসলে পেচ লেগে যায়। ওকে, তাহলে দেখো এটাকে আমি আবার একটু, এই দুইটা ইকুয়েশন যদি বুঝো তাহলে ম্যাথ শেষ। দেখো একটি প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ মানে কি? আমাদের x/y ধরছি, তাহলে x ছোট হবে, y বড় হবে, তাই না? প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা 4 বেশি। তার মানে হর তো যেহেতু বড়, তার মানে কি? হর হবে লবের থেকে বড়। কত বড়? 4 বড়। তাহলে আমরা বলতে পারি হর ইকুয়াল লব প্লাস 4। তাহলে এখান থেকে আমরা বলছি y মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 4। এটাকে 1 নং ইকুয়েশন বলছি। তারপরে বলছে ভগ্নাংশটিকে, তাহলে ভগ্নাংশ কত? x/y। এটাকে বর্গ করলে কত হয়ে যাবে? x²বাই y²। যে ভগ্নাংশটি পাওয়া যায়, তাহলে ভগ্নাংশটি কি পেলাম? x²বাই y²। ভগ্নাংশটি পাওয়া যায় তার হর লব অপেক্ষা 40 বেশি, তাহলে তার হর কত ভাই?
ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার, লব থেকে 40 বেশি মানে কত, এক্স স্কোয়ার প্লাস 40। আচ্ছা, এটা বুঝলাম। তাহলে এইখান থেকে দেখো তো ভাই আমরা কি লিখতে পারি, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 40 লিখতে পারি না? আচ্ছা, এইখান থেকে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি বলো তো, ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 40। তাহলে দেখো তো ভাই এখানে ওয়াই মাইনাস এক্স এর মান আমরা জানি কত, 4, ওয়াই মাইনাস এক্স এর মান জানি কত, 4। তাহলে এখানে বসায় দাও। তাহলে ওয়াই প্লাস এক্স ইকুয়াল হচ্ছে কত, সরি, ওয়াই প্লাস এক্স ইন্টু 4 ইকুয়াল হচ্ছে 40। তাহলে সুতরাং দেখো তো এখানে ওয়াই প্লাস এক্স ইকুয়াল কত হবে, 40/4 মানে কত, 10। এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। তাহলে এই দুইটা সলভ করে এক্স আর ওয়াইয়ের মানটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো তো আমরা কি পাইলাম, ওয়াই প্লাস এক্স ইকুয়াল পাইলাম হচ্ছে 10, আর ওয়াই মাইনাস এক্স পাইলাম হচ্ছে কত, 4। তাহলে এই দুটাকে যোগ করে দাও, যোগ করলে কত হবে দেখো তো ভাই, যোগ করলে কত হবে, এটা ক্যান্সেল, আমার থাকতেছে হচ্ছে 2y ইকুয়াল কত, 14। তাহলে ওয়াই ইকুয়াল কত হবে, ওয়াই ইকুয়াল হবে হচ্ছে আমাদের 7। তাহলে তুমি ওয়াইয়ের মানটা বসাই দাও একে অথবা 2-এ। একে কি ছিল আমাদের, একে ছিল ওয়াই মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 4। তাহলে ওয়াইয়ের মান তুমি যদি এখানে বসাই দাও তাহলে কত হবে, 7 মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 4। তাহলে সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে আমাদের 3। তাহলে 7/3, সরি 7 আর 3 পেলাম আমরা। তাহলে দেখো তো এক্স এর মান 3, ওয়াইয়ের মান 7। তাহলে দেখো তো এক্স এর মান 3, ওয়াই মান 7। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স এর মান হচ্ছে 3, ওয়াই মান হচ্ছে 7। তাহলে 3/7, এই ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ডি নাম্বারটা কি বলতো ভাই, ডি নাম্বারটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। ওকে, ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন দেখো ভাইয়া, এত আসলে কাহিনী করার সুযোগ নাই পরীক্ষার হলে। আমরা মেইন মানে নিয়মটা দেখলাম, এখন আমরা একটু দেখবো যে আসলে অপশন টেস্ট করব। ঠিক আছে, অপশন টেস্ট করব। দেখো তো আমাদের কি বলছে, প্রকৃত ভগ্নাংশ। তাহলে অপশনে সবগুলোই প্রকৃত ভগ্নাংশ আছে, তার মানে সবগুলো অপশনই এখানে প্রথম কন্ডিশনের দিক দিয়ে ঠিক আছে। প্রকৃত ভগ্নাংশের হর হচ্ছে লব থেকে 4 বেশি, তার মানে হরের মান যা, মানে লবের মান যা তার থেকে 4 বেশি হবে হর। দেখো তো এইখানে আমাদের কি আছে, দেখো তো এইখানে আমাদের হর কত, হর হচ্ছে আমাদের 11, লব হচ্ছে 7। তার মানে কত, দেখো লব থেকে 4 বেশি, এটা ঠিক আছে। তার মানে এখানে আমাদের এদের ডিফারেন্স 4, এটা ঠিক আছে। দেখো তো এখানে লব হচ্ছে 1 আর হর হচ্ছে 7। তাহলে হর থেকে, সরি, লব থেকে কত বেশি হয়ে গেছে, 6 বেশি হয়ে গেছে, তাই না? লব থেকে হর হয়ে গেছে 6 বেশি, কিন্তু আমার থাকা যাবে কত, 4 বেশি। তার মানে এটা বাদ, তাই না? এটা বাদ। আচ্ছা, আবার দেখো এখানে লবের মান 5, হরের মান হচ্ছে 9। তার মানে এখানেও লবের থেকে 4 বেশি হচ্ছে হর, তার মানে এটাও ঠিক আছে, এখানেও ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে বর্গ করলে, বর্গ করলে লবের থেকে হর হবে কত বেশি, 40 বেশি। তাহলে বর্গ করো তো এখানে, এখানে যদি বর্গ করো তাহলে এখানে কত হচ্ছে, 49 ডিভাইডেড বাই 11কে বর্গ করলে 121। দেখো তো 49 এখানে হচ্ছে 121 হচ্ছে। তাহলে এদের ডিফারেন্স কত হয়ে যাচ্ছে, এদিকে 51 আর 21, তার মানে 72 হয়ে গেছে। এদের ডিফারেন্স তো থাকতে হবে 40, কিন্তু এখানে তো 72, তার মানে এটা অ্যান্সার হচ্ছে না। তাহলে আমার বাকি থাকলো সি আর ডি। তাহলে দেখো এইখানে যদি বর্গ করি তাহলে কত হবে, বর্গ করলে হচ্ছে 25 বাই কত, এখানে দেখো তো ভাই 81, 81, তাই না? 81 আসতে আসতে 25/81। তাহলে এদের ডিফারেন্স কত দেখো তো ভাই, এদের ডিফারেন্স হচ্ছে আমাদের কত, 56, কিন্তু আমার লাগবে তো ডিফারেন্স কত, 40। তার মানে এইটাও অ্যান্সার হচ্ছে না। তো এই তিনটা যেহেতু অ্যান্সার হচ্ছে না, তার মানে ডি নাম্বারটা অ্যান্সার। তারপর আমরা একটু অপশন টেস্ট করে দেখি। দেখো 3কে স্কোয়ার করলে 9, আর 7কে স্কোয়ার করলে হচ্ছে 49। তাহলে দেখো তো 49 থেকে 9 বিয়োগ করলে আমার থাকে হচ্ছে 40। এই যে দেখো এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 40। তার মানে বুঝতে পারলাম, যদি এই টাইপের ম্যাথ আছে আমরা কিভাবে অপশন টেস্ট করব বলো তো? আমরা এই টাইপের ম্যাথ আসলে কি অপশন টেস্ট করে অ্যান্সার করতে পারবো? সবাই একটু বলো বুঝতে পারছো কিনা, সবাই একটু কমেন্ট করে জানাও যে বুঝতে পারছো কিনা। ওকে, আচ্ছা, চলো আমরা পরের ম্যাথটা দেখি। ওকে, দেখো আমাদের এই ম্যাথটা কি বলছে, 12 জন একটি কাজ 5 দিনে শেষ করতে পারে। দেখো 12 দিনে একটি কাজ, সরি 9 দিনে শেষ করতে পারে। একই কাজ 18 জন করলে কতদিন সময় লাগবে? একটা ঐকিক নিয়মের ম্যাথ, বাট এটার একটা সুন্দর শর্টকাট আছে। হ্যাঁ, আগে আমরা মেন নিয়মটা একটু দেখি, হ্যাঁ, যেন তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে।
কোনোভাবে যদি শর্টকাট ভুলে যাও তাইলে যেন ম্যাথটা তুমি মেন নিয়মে করতে পারো, ঠিক আছে? দেখো 12 জন একটি কাজ 9 দিনে করতে পারে, বলছে একই কাজ 18 জন করলে কাজটি কত দিনে শেষ করতে পারবে। তার মানে আমার চাইছে কিভাবে, দিন চাইছে, তাই না? দিন চাইছে। তো ঐকিক নিয়মের ক্ষেত্রে যেটা চাইবে সেটাকে আমরা ডান পাশে রাখবো, যেটা চাইবে সেটাকে আমরা কি করব, ডান পাশে রাখবো। তাহলে দেখো তো আমাদের 12 জন একটি কাজ করে 9 দিনে, তাহলে আমরা লিখি যে 12 জন একটি কাজ করে, একটি কাজ করে 9 দিনে। কয় দিনে? 9 দিনে। ওকে, আচ্ছা, তাহলে একজন একটি কাজ করবে কত দিনে বলো তো? একজন একটি কাজ করে কত দিনে? দেখো 12 জন যেই কাজটা 9 দিনে করতে পারে, এই কাজটা যদি একটা মানুষ করে তাহলে কি তার থেকে বেশি সময় দরকার না? তার থেকে কি বেশি সময় দরকার? অবশ্যই। মানে 12 জন মিলে একটা কাজ করে 9 দিনে, তাহলে আমি একা যদি করতে যাই বা তুমি একা যদি করতে যাও তাহলে অবশ্যই 9 দিনের থেকে কি বেশি টাইম লাগবে? তাহলে আমরা এখানে গুণ করে দিব, তাহলে কত? 9 গুণ 12 দিনে। ওকে, তাহলে সুতরাং কত বলছে? 18 জন। তাহলে 18 জন ওই কাজটা করবে কত দিনে বলো তো ভাই? কত দিনে করবে? একজন করতে যেই টাইম লাগে 18 জন করতে কি তার থেকে কম টাইম লাগবে। কম টাইম লাগলে কি আমরা ভাগ করে দিব, তাহলে 9 গুণ 12 ডিভাইডেড বাই 18। ওকে, 9 গুণ 12 ডিভাইডেড বাই 18। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি দেখো তো কত হবে? 9 দুগুণ 18, 2 দিয়ে কাটলে হচ্ছে কত এখানে? 6। তাহলে আমাদের কত দিন লাগবে? 6 দিন লাগবে। ওকে, 6 দিন লাগবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত হবে? 6। অ্যান্সার কত? 6। ঠিক আছে, তো এটা তো আমরা মেন নিয়মে করলাম। চলো আমরা একটু শর্টকাট দেখি। হ্যাঁ, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমাদের শর্টকাটটা হচ্ছে এরকম। দেখো শর্টকাট, শর্টকাটটা হচ্ছে দিন 1, আচ্ছা দিন 1 ইন্টু মানুষ 1। আচ্ছা আমরা একটু এটাকে অপর পৃষ্ঠায় নেই, হ্যাঁ, এটা নিলে আসলে ক্লিয়ারলি বোঝা যাবে না। দেখো দিন 1 ইন্টু হচ্ছে মানুষ 1, মানুষ 1 ইকুয়াল দিন 2 ইন্টু মানুষ 2, দিন 2 ইন্টু মানুষ 2 ইন্টু মানুষ 2। এই জিনিসটা তুমি যদি মনে রাখতে পারো এটাই আসলে যথেষ্ট। হ্যাঁ, চলো দেখি আসলে এই শর্টকাটটা ইউজ করে আমরা এই ম্যাথটাকে কেমনে সলভ করতে পারি। দেখো দিন 1 ইন্টু মানুষ 1 ইকুয়াল দিন 2 ইন্টু মানুষ 2। তাহলে দেখো তো এইখানে আমাদের দেখো দিন কত? এতজন লোক, তার মানে এটা হচ্ছে মানুষ 1, তাই না? এটা হচ্ছে মানুষ 1, এটা কি আমাদের মানুষ 1। কয় দিন? 9 দিন, এটা হচ্ছে দিন 1। আচ্ছা 18 জন, এটা হচ্ছে দিন 2, তাহলে আমাকে সরি এটা হচ্ছে মানুষ 2, তাহলে আমার দিন 2 বের করতে হবে। তাহলে দেখো তো দিন 1 ইন্টু মানুষ 1 তার মানে কত? দেখো তো 12 গুণ 9 ইকুয়াল এত জন করলে, তার মানে জন যেহেতু তার মানে কি এটা মানুষ, তাহলে মানুষ 2 ইন্টু হচ্ছে দিন 2, তার মানে দিনটা আমাকে বের করতে হবে, তাই না? দিন, এই দিনটা আমাকে বের করতে হবে। তাহলে সুতরাং দিন কত হবে? দিন ইকুয়াল কত? 12 গুণ 9 ডিভাইডেড বাই 18। ঠিক আছে, 12 গুণ 9 ডিভাইডেড বাই হচ্ছে 18। তাহলে দেখুন আমরা কাটাকাটি করলে এখানে কত? 2 আর এখানে হচ্ছে 6, তার মানে 6 দিন। 6 দিন, এটাই হচ্ছে অ্যান্সার। বলো তো ক্লিয়ার কিনা সবাই? বলো তো সবাই ক্লিয়ার কিনা? বলো তো সবাই ক্লিয়ার কিনা? এজন্যই কিন্তু তোমাদের শর্টকাটও দেখাচ্ছি, মেন নিয়মটাও দেখাচ্ছি। বলো বুঝতে পারছো কিনা? ওকে, এটা যদি বুঝে থাকো তো চলো আমরা একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, আমরা একটা এক্সাম্পল দেখি। আচ্ছা আমরা এখানে হচ্ছে ম্যাথটা লিখি এইভাবে। 20 জন লোক একটি কাজ
15 দিনে করতে পারে, 15 দিনে করতে পারে, করতে পারে। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে 15 জন লোক ওই কাজটা কত দিনে করতে পারবে? 15 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে? ওই কাজটি কত দিনে করতে পারে? ওই কাজটি কত দিনে করতে পারে? কত দিনে করতে পারে? তার মানে দেখো তো ভাইয়া, এই ম্যাপটা আসছিল তোমাদের হচ্ছে ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতে, ঠিক আছে? এই ম্যাপটা কিন্তু ডিপ্লোমা এবং মিডওয়াইফারিতে আসছিল। তাহলে আমরা সলিউশনটা দেখি ভাইয়া, সলিউশনটা দেখি। সলিউশন দেখো তো, তাহলে দেখো তো দিন 1 এবং হচ্ছে আমাদের দিন 1 কত বলতো? এখানে হচ্ছে আমাদের 20 জন, মানে এটা হচ্ছে মানুষ 1, 15 দিনে করতে পারে, তার মানে এটা হচ্ছে দিন 1, তাই না? আচ্ছা 15 জন লোক, এটা হচ্ছে মানুষ 2, আর হচ্ছে আমাকে দিন 2 বের করতে হবে, তাই না? দিন 2 বের করতে হবে। তাহলে সুতরাং দেখো মানুষ 1 20 গুণ দিন 1 হচ্ছে 15 ইকুয়াল মানুষ 2 হচ্ছে কত? 15, আমাকে দিন 2 বের করতে হবে, তাই না? দিনটা বের করতে হবে এখানে। তাহলে সুতরাং দিন ইকুয়াল কত হবে? দিন ইকুয়াল 20 গুণ 15 ডিভাইডেড বাই কত? 15। তাহলে 15 15 ক্যান্সেল, আমার থাকতেছে হচ্ছে 20। তাহলে সুতরাং আমাদের এখানে দিন কত? 20 দিন। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, দেখো এখানে বলছে একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য এত এবং উচ্চতা এত হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? আচ্ছা, তাহলে দেখো তো এখানে আমাদের কি দেয়া আছে ভাইয়া? এখানে আমাদের দেয়া আছে হচ্ছে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেয়া আছে, উচ্চতা দেয়া আছে। তার মানে ভূমি আছে, উচ্চতা আছে, তার মানে কি এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত বলো তো ভাইয়া? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাই না? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ওকে, তাহলে দেখো তো এখানে তোমার হাফ দেয়া আছে, উচ্চতা কত আছে? উচ্চতা হচ্ছে আমার 6 মিটার এবং ভূমি দেয়া আছে কত? 9 মিটার। তাহলে দেখো তো কত হবে? এখানে আমরা যদি কাটাকাটি করি 3, তার মানে 3 9 27 বর্গ মিটার, বর্গ মিটার। ওকে, এটা খুবই সিম্পল ছিল, এটা আসলে সবাই পারবাও। ওকে, এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন আসো দেখো তো এখানে কি বলছে? 1 2 3 আপ টু হচ্ছে এনটি পদের যোগফল 15 হলে এন তম পদ হলো কত? মানে এন তম পদ মানে এন এর মানটা চাইছে আসলে। 1 থেকে এন পর্যন্ত পদের যোগফল যদি 15 হয় তাহলে এন এর মানটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখো তো ভাইয়া, এখানে আমরা জাস্ট অপশন টেস্ট করব, ঠিক আছে? অপশন না, আমরা জাস্ট ক্যালকুলেশন করে দেখব প্রথম কয়টা সংখ্যার যোগফল 15 হয়। তাহলে দেখো তো 1 যোগ 2 যোগ 3, তাহলে দেখো তো এদের যোগফল কত? 3 আর 3 6, যোগ 4 6 আর 4 10, যোগ 5, তার মানে কত? 10 আর 5 15। তাহলে দেখো 1 যোগ 2 3 3 3 6 6 আর 4 10 10 আর 5 15। তার মানে এখানে কয়টা পদ আছে দেখো তো ভাই? এখানে কয়টা পদ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে এখানে 5টা পদের যোগফল হচ্ছে 15। তার মানে এর মান কত আসে? 5। তার মানে এখানে বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, বি নাম্বারটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, দেখো বলছে এত অনুক্রমের পঞ্চম পদটি কত? তাহলে দেখো তো এই অনুক্রমটা আছে কিভাবে? আমরা এখানে একটু লিখি, লিখলে তুমি ইজিলি বুঝতে পারবা। 1/2 1/4 1/8 এই অনুক্রমটা দেয়া আছে। তাহলে বলছে অনুক্রমের পঞ্চম পদ কত? তাহলে দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ পর্যন্ত দেয়া আছে, আমাকে পঞ্চম পদ পর্যন্ত বের করতে হবে। তাহলে দেখো তো ভাই এখানে আমাদের সবগুলো অনুক্রমের লবে আছে কত? 1। তাহলে 4 নম্বর অনুক্রমেরও মানে এই অনুক্রমের চতুর্থ পদের লবেও কত? 1 হবে। দেখো তো ভাই এখানে কি হচ্ছে? 2 এর পরে 4, 4 এর পরে 8, তার মানে দেখো 2 এর দ্বিগুণ হয়েছে এখানে, তার মানে 2 গুণ হয়েছে, 4 এর পরে 8 হয়েছে, তার মানে এটার কত? দ্বিগুণ হয়েছে। তাহলে দেখো তো এই 8 এর পরে কত হবে ভাই? 8 এর পরে কি এটা দ্বিগুণ হয়ে যাবে না? 8 এর পরে এটা দ্বিগুণ মানে কত? 16 হয়ে যাবে। আচ্ছা, তাহলে আবার উপরে কত? 1, নিচে কি এটা কত হয়ে যাবে? আবার দ্বিগুণ হয়ে যাবে। তাই এটা দ্বিগুণ কত?
32। তাহলে 1/32 হচ্ছে এটা আমাদের অ্যান্সার। ওকে, সবাই কি ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও তো। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা একটু কমেন্টে জানাও। এক্স্যাক্টলি, তোমরা সবাই আমার আগে অ্যান্সার দিয়ে দিচ্ছ, তার মানে তোমরা বুঝতে পারতেছো। ওকে, দেন আমরা পরের ম্যাথটা দেখি, চলো। আচ্ছা, তার মানে দেখো আমাদের কিন্তু যেই ইয়াটা ছিল বিএসসি নার্সিংয়ের যে প্রশ্নটা ছিল সেটা কিন্তু আমাদের সমাধান শেষ। তোমরা একটু বলো তো, এই যে 10টা ম্যাথ করলাম আমি কিন্তু সবগুলো ম্যাথ খুব সুন্দর মতো ব্যাখ্যা করে করে বুঝাইছি। ওই টাইপের ম্যাথ আসলে আর কোনো রকমের কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। তোমরা একটু বলো তো যে এই যে বিএসসি নার্সিংয়ে যে 10টা কোশ্চেন আমরা সলভ করলাম এবং প্রত্যেকটা জিনিসকে যে টাইপ আকারে পড়াইলাম, এই জিনিসটাকে এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু বলো। এই টাইপের কোনো ম্যাথ আসলে কি আর কোনো প্রবলেম হবে? আই হোপ আর কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, দেন চলো আমরা হচ্ছে কি করবো বলতো ভাই, এখন ডিপ্লোমা অ্যান্ড মিডওয়াইফারি নার্সিংয়ের 23-24 সালের কোশ্চেনটা দেখবো। তো চলো আমরা ডিপ্লোমা অ্যান্ড হচ্ছে মিডওয়াইফারির 23-24 সেশনের কোশ্চেনটা দেখে ফেলি। দেখো, আমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব, এটা কিন্তু অবশ্যই করবা, তাহলে তোমরাই আসলে প্রত্যেকটা ভিডিও কিন্তু পেয়ে যাবা। ওকে, দেখো এটা খুবই সুন্দর একটা ম্যাথ এবং ব্যাপার হচ্ছে এটা খুবই সহজ। পরীক্ষায় আসলে এত সহজ প্রশ্ন পরের বার নাও আসতে পারে। দেখো এখানে আমাদের কি বলছে, আমাদের এখানে বের করতে হবে হচ্ছে এ অনুপাত বি অনুপাত সি এর মানটা, এ অনুপাত বি অনুপাত সি এর মান, এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, বলছে a/2 = b/3 = c/4 হলে নিচের কোনটি সঠিক, অর্থাৎ এ অনুপাত বি অনুপাত সি এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো তো ভাই, দেয়া আছে কত, a/2 = b/3 = কত, c/4। তাহলে দেখো তো প্রথম দুইটা নিয়ে আমি যদি কাজ করি তাহলে কি লিখতে পারবো, দেখো তো ভাই, এই দুইটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, দেখো তো, a/2 = b/3, এইখান থেকে দেখো তো ভাই আমি এটাকে কেমনে লিখতে পারি না, a/b = 2/3, এটা কেমনে লিখতে পারি? আচ্ছা, অনেকে নাও বুঝতে পারো, যে বলবা যে ভাইয়া এটা আসলে কেমনে লিখলাম। দেখো আমার কাজ হচ্ছে a/b আকারে প্রকাশ করা। তাহলে দেখো এটাই আমি জাস্ট একটু ব্যাখ্যা করে দিচ্ছি, হ্যাঁ, এরপরের গুলো ব্যাখ্যা করবো না এই টাইপের ম্যাথে। তাকে আমি যদি গুণ করি, আর গুণন করি, তাহলে কত হবে, 3 আর a গুণ করলে হবে 3a, আর 2 আর b গুণ করলে হবে 2b। তাহলে এখানে দেখো তো আমি কি লিখতে পারি, a/b = কত, 2/3। তাহলে a/b = 2/3 হলে এখান থেকে কি লিখতে পারি, a অনুপাত b = 2/3। আচ্ছা, এটা লিখলাম। আবার দেখো, এখন যদি আমি পরের জিনিসটা নিয়ে কাজ করি, পরের দুইটা অনুপাত, এই 2 আর 3 নম্বর অনুপাত নিয়ে যদি কাজ করি, দেখো তো কত হয়। এখান থেকে আমি কত লিখতে পারি, b/3 = হচ্ছে c/4, তাই না? তাহলে এখান থেকে আমি একবারে লিখতে পারি কত, b/c = দেখো b আর c হচ্ছে স্থান বিনিময় করবো, অর্থাৎ 3/4। তাহলে সুতরাং এখান থেকে আমি লিখতে পারি b অনুপাত c = 3/4। আচ্ছা, এখন হচ্ছে আসল খেলাটা, আসলে এই জায়গায় হচ্ছে আসলে প্লাবান ভুলটা করে। দেখো তাহলে আমি কি পাইলাম, a অনুপাত b = হচ্ছে 2/3 আর b অনুপাত c = হচ্ছে 3/4। দেখো সবসময় মনে রাখবা, দেখো তো ভাই এখানে a এর মান হচ্ছে 2, b এর মান 3, আবার এখানে b এর মান 3, c এর মান 4। তার মানে দেখো দুই জায়গায় কিন্তু b এর মানটা সেম আছে, তাই না? দুই জায়গায় b এর মানটা কি সেম আছে না, এইখানেও 3 এইখানেও 3। তার মানে যেহেতু দুই জায়গায় b এর মান সেম আছে, তাহলে আমরা এখান থেকে একবারে লিখে দিতে পারবো a অনুপাত b অনুপাত c = হচ্ছে 2/3/4। ঠিক আছে, 2/3/4। এখান থেকে যেহেতু এই দুইটার মান যেহেতু সেম আছে, তার মানে এখান থেকে আমরা ডিরেক্টলি 2/3/4 লিখে দিতে পারবো। ওকে, তার মানে ডি নাম্বারটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। হ্যাঁ, ডি নাম্বারটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। ওকে, তাহলে দেখো ভাই এইখানে যদি এই জিনিসটা সেম না থাকে তাহলে আমরা কি করব? দেখো তোমাকে কোশ্চেন করলো এরকম, কোশ্চেন করলো যে x অনুপাত 2 = y। আচ্ছা, এই ম্যাথটাকে আমরা এভাবে না লিখে এভাবে লিখি। দেখো x অনুপাত y = হচ্ছে 2/3 আর y অনুপাত z = হচ্ছে আমাদের
4:5 এইভাবে দিয়ে দিছে মনে করো এই ম্যাথটা। তাহলে তোমাকে কোশ্চেনে চাইলো যে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড ইকুয়াল কত, তাহলে কিভাবে আমরা বের করব। দেখো এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসার মতো ম্যাথ। দেখো তো ভাইয়া এইখানে ওয়াই এর মান কত, দেখো তো ভাই এখানে ওয়াই এর মান কত আমাদের, এখানে ওয়াই এর মান হচ্ছে আমাদের 3, আর এইখানে ওয়াই এর মান কত, এখানে ওয়াই এর মান হচ্ছে 4। তার মানে দেখো ওয়াই এর মান দুই জায়গায় দুই রকম, আমাদের কাজ হচ্ছে ওয়াই এর মান দুই জায়গায় সেম বানানো, ওয়াই এর মান দুই জায়গায় সেম বানানো। তাহলে দেখো তো এখানে হচ্ছে 3, এখানে 4, তাহলে এই প্রথমটায় যদি আমি এইটাকে যদি আমি কত দ্বারা গুণ করি, দেখো যদি 4 দ্বারা গুণ করি, আর এইটাকে যদি আমি 3 দ্বারা গুণ করি, দেখো 3 দ্বারা যদি গুণ করি, তাহলে দেখো তো এখানে 4 দ্বারা গুণ করলে হয়ে যাবে 12, এখানে 3 দ্বারা গুণ করলে হয়ে যাবে 12। তাহলে আমাদের কিন্তু দুই জায়গায় ওয়াই এর মানটা সেম আসে। তাহলে দেখো যদি 4 দ্বারা গুণ করি তাহলে কত হবে, এক্স অনুপাত ওয়াই ইকুয়াল কত হবে, দেখো তো ভাই 4 দ্বারা গুণ করলে 4 দ্বারা গুণ করলে কত হবে, 4 দুগুণা 8 অনুপাত হচ্ছে 3 4 12। আচ্ছা, আর এখানে যদি 3 দ্বারা গুণ করি তাহলে ওয়াই অনুপাত জেড ইকুয়াল কত হবে, 3 4 12 অনুপাত কত, এখানে 3 5 15। ঠিক আছে, তাহলে এখন দেখো দুই জায়গায় যেহেতু সেম আছে তাহলে সুতরাং আমরা লিখতে পারবো এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড ইকুয়াল কত বলো তো ভাই, 8 অনুপাত 12 অনুপাত 15। এটাই হচ্ছে অ্যান্সার। বলো তো সবাই কি ক্লিয়ার কিনা, বলো তো সবাই কি ক্লিয়ার, সবাই কি ক্লিয়ার, সবাই কি বুঝতে পারছি? ওকে, তোমরা যেহেতু অ্যান্সার করতেছো তার মানে আসলে বুঝতে পারছো, গ্রেট। আচ্ছা দেখো এটা একটা সুন্দর ম্যাথ বলছে, সুন্দর ম্যাথ দিছে। দেখো বলছে একটি রম্বসের আঁকতে কয়টি উপাত্ত প্রয়োজন, একটি রম্বস আঁকতে কয়টি উপাত্ত প্রয়োজন, এই জিনিসটা আমাদের দেখো একটু বলি। রম্বসটা একটু এঁকে দেখাই তোমাদের, রম্বস আছে না এখানে, হ্যাঁ আছে। দেখো এই মনে করো একটা রম্বস, ঠিক আছে। রম্বসের কিন্তু কি বলতো ভাইয়া, 4টা বাহু সমান, তাই না, রম্বসের 4টা বাহু সমান, রম্বসের কি 4টা বাহু সমান, কি বলতে পারি 4টি বাহু সমান, 4টা বাহু কি সমান। আচ্ছা রম্বসের যেহেতু 4টা বাহু সমান, তার মানে একটা রম্বস আঁকতে একটা বাহু হইলেই হচ্ছে, একটা বাহু হইলেই হচ্ছে, তাই না, ওই বাহু সমান করে আমরা রম্বসটা আঁকায় ফেলতে পারবো, তাই না। তার মানে আমাদের প্রথমে দরকার কি, বাহু লাগবে, প্রথমে হচ্ছে বাহু দরকার। এখন দেখো রম্বসকে আমি কোন পরিমাপে আঁকবো, দেখো এই কোণটা যদি আমাকে দেয়া থাকে, এই কোণটাকে দেয়া থাকলে এটা যদি আমাকে বলে 60 ডিগ্রি, তাহলে আমি 60 ডিগ্রি অনুপাতে এভাবে আঁকাই দিব এই রেখাটাকে। তাহলে এই রেখাটাকে তুমি যদি আঁকতে পারো তাহলে তো আমার রম্বস হয়ে গেল। তারপর হচ্ছে এই কোণের সমান করে আবার এইখানে একটা কোণ নিব, এখানে কোণ নিয়ে কি আবার এই রেখাটা আঁকবো, তারপর জাস্ট এই রেখাগুলোকে আমরা কি যোগ করে দিব, তাই না, তাহলেই তো ডান। তার মানে দেখো তো আমার একটা রেখা লাগতেছেই এবং একটা কোণ হইলেই হয়ে যাচ্ছে, তাই না, কারণ এই কোণের সমান করেই তো আমরা আবার এখানে কোণটা নেই, তাই না। তার মানে দেখো তো যে আমার বাহু লাগবে আর কি লাগবে, একটা কোণ লাগবে, একটা কোণ। তার মানে একটা বাহু এবং একটা কোণ হইলেই আমি কিন্তু রম্বসটা আঁকায় ফেলতে পারবো। তাহলে আমার কয়টা উপাত্ত লাগবে, 2টা উপাত্ত লাগবে। তাহলে কয়টা উপাত্ত লাগবে, 2টা, তার মানে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার এই ম্যাথের। ওকে, দেন দেখো পরেরটা, দেখো এটার উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এটা একটু তোমরা সবাই বলো তো, এটার অ্যান্সার কত হবে, এ বি সি নাকি ডি হবে, একটু বলো তো সবাই, বলো এটার অ্যান্সার কত হবে, তোমরা একটু সবাই বলো, এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করা হয়েছে, এটার অ্যান্সার কত হবে সবাই একটু বলো, সবাই একটু অ্যান্সার করে ফেলো, এটার অ্যান্সার কত হবে। গ্রেট, ডি নাম্বারটা হবে এই ম্যাথের অ্যান্সার, কারণ এই ম্যাথটাই আমরা অলরেডি একবার করছি। তার মানে দেখো আমরা কিন্তু আসলে বুঝে ফেললাম এটার অ্যান্সার হবে ডি। দেখো এখানে বলছে এ প্লাস বি ইকুয়াল 8 এবং এ বি ইকুয়াল যদি আমাদের হয় হচ্ছে কত, এ প্লাস বি ইকুয়াল হচ্ছে আমাদের 8 দেয়া আছে। ও মাই গড, তুমি কেন বাঁকা হও, তুমি তো বাঁকা হইতে পারবা না, তোমার সমান থাকতে হবে। দেখো এ প্লাস বি হচ্ছে 8 এবং এ বি হচ্ছে 15, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। তাহলে আমরা একটা কাজ করি, চলো আমরা এটাকে অপশন টেস্ট করব। হ্যাঁ, এটাকে আমরা কি করব, অপশন টেস্ট।
অপশন টেস্ট, আমরা ট্রেডিশনাল ওয়েতে না যাই, হ্যাঁ, অপশন টেস্ট করি। চলো, তুমি অপশন টেস্ট করে ম্যাথে আসলে এমসিকিউতে 80% কোশ্চেনের অ্যান্সার করা যায়, বুঝতে পারছো? তাহলে দেখো তো, এ প্লাস বি অর্থাৎ এমন দুইটা এ আর বি নিতে হবে যাদের যোগফল হবে হচ্ছে 8, গুণফল হবে 15। তাহলে দেখো আমরা একটা কাজ করি, আমি এ এর মান যদি 1 নেই আর বি এর মান যদি 7 নেই, তাহলে এদের যোগফল কত বলো তো ভাইয়া? এ প্লাস বি ইকুয়াল কত? 8। কিন্তু এ বি এর মান কত হচ্ছে? এ বি এর মান কিন্তু কত হচ্ছে বলো তো? আমার 15 হচ্ছে না, এ বি নট ইকুয়াল 15 হয়ে যাচ্ছে, তার মানে এটা আমাদের হবে না, এটাকে আমরা নিতে পারবো না। আচ্ছা, এ ইকুয়াল যদি 2 নেই, বি ইকুয়াল যদি 6 নেই, তাহলে দেখো তো কত হয়? এ প্লাস বি কত? 8 হয়ে যাচ্ছে, কিন্তু এ বি এর মান 6 দুগুণা 12, 15 হচ্ছে না, তার মানে এটাও আমরা নিতে পারবো না। আচ্ছা, এর মান যদি 3 নেই, বি এর মান যদি 5 নেই, তাহলে কত হবে? কত হবে দেখো তো? এ প্লাস বি মানে কত? 8 হয়ে যাচ্ছে, তাই না? 8 হয়ে যাচ্ছে। এ বি এর মান কত হচ্ছে? এ বি এর মান কত বলো তো? 3 5 15 হয়ে যাচ্ছে, তার মানে এইটাই হচ্ছে আমাদের কারেক্ট। তাহলে এ এর মান 3, বি এর মান 8। তাহলে সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান লাগবে, তাহলে সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত হবে? তাহলে এ মানে কত? 3, তাহলে 3 স্কোয়ার প্লাস বি হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে দেখো তো ভাই? 9 প্লাস 25 ইকুয়াল 34। তাহলে আমাদের কত এখানে? সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। দ্য ফ্যাক্ট ইজ যে এইখানে দেখো ছোট দুইটা সংখ্যা ছিল, মানে দুইটার যোগফল হচ্ছে 8, গুণফল হচ্ছে 15, সংখ্যা দুইটা কিন্তু ছোট ছোট। এখানে যদি যোগফল থাকতো 84 আর এখানে গুণফল যদি থাকতো 1529, তাহলে কিন্তু তুমি অপশন টেস্টের জায়গায় ভ্যাপাচাকা খাওয়া যাইতা। তুমি কিন্তু তখন আর অপশন টেস্ট করে অনেক টাইম লাগতো, মানে পারতা না, এক কথায় তুমি পারতা না। হ্যাঁ, দু একজন জিনিয়াস ছাড়া এটা কেউ পারতো না। তখন কিন্তু আসলে আমাকে মেইন নিয়মের কাছে যাইতে হবে। তখন যখন একটা সংখ্যাটা বড় থাকবে তখন কিন্তু তোমাকে মেইন নিয়মের কাছে ব্যাক আসতে হবে। তো চলো আমরা একটু মেইন নিয়মটা দেখে ফেলি, ঠিক আছে? দেখো, এখানে এ প্লাস বি আছে, এ বি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বের করতে হবে। তাহলে আমরা জানি কত? এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো তো, এ প্লাস বি এর মান তোমার কাছে আছে 8 স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে একসাথে রেখে দাও প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এ বি এর মান কত আমাকে দেওয়া আছে? 15। তার মানে এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8 স্কোয়ার মানে কত? 64 মাইনাস 30 ইকুয়াল কত? 34। সো এই যে 34 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আসো, একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। এটা তোমরা একটু অ্যান্সার করো তো, কত হবে? ভূমির দৈর্ঘ্য 6 মিটার এবং উচ্চতা হচ্ছে 4 মিটার। এটা তোমরা একটু অ্যান্সার করো, কত হবে? অ্যান্সার করো, কত বর্গ মিটার হবে? হ্যাঁ, মেইনটা তো করে দিলাম ভাইয়া। আচ্ছা, অনুসিদ্ধান্ত তো দরকার নেই এখানে, আমরা তো মেইন ফর্মুলা দিয়ে করতে পারতেছি, অনুসিদ্ধান্ত তো লাগতেছে না এখানে ভাইয়া। ইকরা, অনুসিদ্ধান্ত লাগতেছে না এখানে। এই ম্যাথটার অ্যান্সার কত হবে বলো? আচ্ছা, অনেকে বলতেছে 12। ওকে, গ্রেট, তোমরা সবাই কারেক্ট। দেখো, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা দিয়ে করলে আমাদের আসতেছে কত? 12 হচ্ছে আমাদের অ্যান্সার। তো চললাম ভাই, আমরা হচ্ছে এখানে দেখো আমাদের দুইবারই পরাপর কি একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, তাই না? তো পরের বার কিন্তু সমকোণী ত্রিভুজ না বলে তোমাকে অন্য একটা ত্রিভুজ বলতে পারে, যেমন তোমাকে হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারে, তাই না? একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটু চলো সূত্রগুলা জেনে নেই চলো। তাহলে 1 নম্বর হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল কত বলো তো ভাই? ইকুয়াল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ওকে, 2 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু a স্কোয়ার। √3/4 ইন্টু a স্কোয়ার। এখানে এটা কি সমবাহু ত্রিভুজের কি সবগুলা বাহু সমান, তাই না? সমবাহু ত্রিভুজের সবগুলা বাহু সমান। তাহলে এটা হচ্ছে ওই সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা একটা ম্যাথ করে ফেলি, হ্যাঁ, একটা এক্সাম্পল দেখে ফেলি। এখান থেকে একটা এক্সাম্পল দেখে ফেলি যে একটি সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে 4 মিটার হলে তার ক্ষেত্রফল কত? তার ক্ষেত্রফল ইকুয়াল কত? হ্যাঁ, তাহলে দেখো তো, তাহলে এরিয়া ইকুয়াল কত হবে? এরিয়া বা ক্ষেত্রফল, এরিয়া মানে ক্ষেত্রফল, একটু ইংলিশে লিখে ফেললাম। দেখো ক্ষেত্রফল কত হবে বলো তো? √3/4 ইন্টু a স্কোয়ার। এ মানে কত বলো তো? ওই বাহুটার দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য কত আছে? 4 আছে। তাহলে সুতরাং লিখতে পারি কত? √3/4 ইন্টু 4 স্কোয়ার। তাহলে একটা 4 ক্যান্সেল হয়ে যায়, কত থাকবে? 4√3 একক, বর্গ একক বা বর্গ মিটার। ঠিক আছে, বর্গ মিটার। ওকে, তো এটা আশা করি বোঝা গেল। 3 নাম্বার, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত বলতে পারো কেউ? b/4 ইন্টু √4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে আমি একটু বলি, মনে করো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? সমদ্বিবাহু অর্থাৎ দুইটা বাহু সমান।